সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আলী আহসান আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয়, অর্থাৎ আমি গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল চাহিদার স্থিতিস্থাপকতা, সেটি আজকে শেষ করব। সেই আলোচনারই বাকি অংশটুকু নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আজকে আরো একটা ছোট বিষয় নিয়ে আলোচনা হবে, যেটি আমরা চাহিদা আমরা আলোচনা করেছি বা চাহিদা নিয়ে এত কথা বলেছি, এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হলো যোগান। এই যোগান নিয়েও আমি সংক্ষিপ্ত আলোচনা করব, তবে আলোচনার মূল যে অংশটুকু থাকবে সেটি মূলত চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে। আমরা গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের প্রবলেমগুলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়েছো, সেটি আমি দেখেছি। তো সেই জায়গাটুকুতেই আমি আগে আসি যে তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো সমাধানের জন্য আগে কিছু কথা বলে নিই যে তোমরা কি কি প্রবলেমগুলো ফেস করছো। গত ক্লাসে যে দুটো প্রবলেম আমি পেয়েছি তোমাদের কাছ থেকে, সেটি হলো তোমরা গিফেন দ্রব্য সম্পর্কে জানতে চেয়েছো যে স্যার গিফেন দ্রব্যটা আসলে কি। আর আরেকটা বিষয় যে আমি গত ক্লাসে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক এই দুটো বিষয়কে বলেছিলাম এবং গ্রাফের সাহায্যে দেখিয়েছিলাম, সেটি তোমাদের কিছুটা অসুবিধা হয়েছে। আমারও মনে হচ্ছিল যে এই বিষয়টিকে হয়তো আরেকবার বলা দরকার বা রিপিট করা দরকার। সেই জায়গা থেকেই আজকে ক্লাসের শুরুতে, অর্থাৎ আজকের আলোচনার যে বিষয়বস্তু রয়েছে তার পূর্বেই গত ক্লাসের এই দুটো বিষয় নিয়ে একটু সংক্ষেপে কথা বলতে চাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি। প্রথমে যে বিষয়টি বলে নিই সেটি হচ্ছে যে আসলে আমরা যে দ্রব্যগুলো আমরা ভোগ করি বা আমরা দেখি, সেই দ্রব্যগুলোর মধ্যে বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে, প্রকারভেদ রয়েছে অর্থনীতির ভাষায়। সেক্ষেত্রে আমরা জানি যে সেখানে সাধারণ দ্রব্য রয়েছে, নিকৃষ্ট দ্রব্য রয়েছে, আবার সেখানে বিলাস জাতীয় বা ভেলবেন দ্রব্য রয়েছে, আবার গিফেন দ্রব্য রয়েছে। তো আমরা সাধারণ দ্রব্য বলতে যেটা বুঝি, আমরা বলেছিলাম যে সেখানে আয় প্রভাব ধনাত্মক হয়, অর্থাৎ আয় বাড়লে দ্রব্যের চাহিদা বাড়ে। আবার এগুলো দামের সাথে দ্রব্যের চাহিদার একটা নেগেটিভ সম্পর্ক রয়েছে, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বেড়ে যায়। আমরা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে যেটা জানি সেখানে হচ্ছে যে আয়ের প্রভাব সেটি হয় ঋণাত্মক, অর্থাৎ আয় বাড়লে ঋণাত্মক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা কিন্তু কমে যায়। আর নিকৃষ্ট দ্রব্য যেটি সেটি গিফেন দ্রব্য মূলত যেটি সেটি নিকৃষ্ট দ্রব্যেরই আরেকটু উঁচু ধাপ, তবে সেইখানে একটু অন্য দ্রব্যগুলোর সঙ্গে একটু পার্থক্য রয়েছে। মূলত আয়ারল্যান্ডের পরিসংখ্যানবিদ স্যার টমাস গিফেন 1840 সালে প্রথম এই ধরনের দ্রব্যের প্রকৃতি নির্ণয় করেন। সেক্ষেত্রে তিনি এই দ্রব্যের যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেন, সেখানে দেখা যায় যে এই দ্রব্যগুলোর ক্ষেত্রে আয় প্রভাব, অর্থাৎ জনগণের আয় বাড়লে এগুলোর ক্ষেত্রে চাহিদা হ্রাস পাবে, যেটা আমরা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও জানি। তবে এখানে একটি বিশেষ পার্থক্য রয়েছে। পার্থক্যটি হচ্ছে এই যে এই ক্ষেত্রে আমরা সাধারণ যে দ্রব্যের চাহিদা রেখা জানি, অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী, এখানে কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে ঘটনাটি ঠিক তার উল্টোটা ঘটে। এখানে আমরা গিফেন দ্রব্যের যে চাহিদা রেখা পাই সেটি হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী যখন চাহিদা রেখা হয়, এই চাহিদা রেখার যে বৈশিষ্ট্যটি সেটি হলো যে আমরা নিচে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখাই। তাহলে আমরা সাধারণভাবে দাম এবং চাহিদার মধ্যে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে যে সম্পর্কটি দেখি সেটি হচ্ছে এই দুটোর মধ্যে নেগেটিভ সম্পর্ক, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পাবে এবং দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাবে, যেটিকে আমরা বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা দ্বারা দেখিয়েছিলাম। কিন্তু এই গিফেন দ্রব্যের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে দাম বাড়লে এটির চাহিদা বাড়ে আর দাম কমলে চাহিদা কমে। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে নিকৃষ্ট দ্রব্য, অথচ এটিকে আবার নিকৃষ্ট ঠিক না, এটাকে অতি নিকৃষ্ট বলা হয়, অতি নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। তাহলে এই দ্রব্যগুলো কি, কোন ধরনের দ্রব্য যেগুলোর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায়? তো এই বিষয়টি নিয়ে স্যার রবার্ট গিফেন যেটি বলেন যে উনি কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করেছেন। যেমন উদাহরণ হিসাবে তিনি বলেছেন যে আলুর কথা, আমরা যে আলু খেয়ে থাকি সেই আলুর কথা বলছে যে আলু এমন একটি প্রোডাক্ট যে এটির
দাম অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেলে দেখা যায় এটি চাহিদা আরো বেড়ে যায়। উনি কারণ হিসাবে যেটি ব্যাখ্যা করেছেন যে আমরা যখন এই একটি সাধারণ দ্রব্যের যখন দাম বৃদ্ধি লক্ষ্য করি, তখন দেখা যায় যে অন্যান্য যে দ্রব্যগুলি রয়েছে সেই দ্রব্যগুলির এই আলুর তুলনায় দাম আরো বৃদ্ধি পেয়েছে। ফলে যারা সাধারণ জনগণ তাদের কাছে এটির দাম বৃদ্ধি পেলেও চাহিদা কিন্তু বেড়ে যায়, কারণ এর পাশাপাশি যে অন্যান্য দ্রব্যগুলো তারা ভোগ করবে বা এর বিকল্প হিসাবে সেগুলোর দাম হয়তো এর চাইতে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে আলুটাই তাদের কাছে সেই সময়ে একটি তাদের আয়ের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য একটি পণ্য হিসাবে তারা পেয়ে থাকে। সেক্ষেত্রে আলুর দাম বাড়লেও কিন্তু ওই দ্রব্যের চাহিদা বেড়ে যায়। ফলে এই রেখাটি কিন্তু বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তাহলে যে যে দ্রব্যের ক্ষেত্রে আমরা এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করব, অর্থাৎ সেখানে আয় প্রভাবটা ঋণাত্মক হবে, কিন্তু চাহিদা অর্থাৎ দামের সাথে চাহিদা যে সম্পর্ক, সেখানে দাম প্রভাব যেটি আমরা বলছি যে এটি কিন্তু ধনাত্মক হবে, অর্থাৎ দাম বাড়লে চাহিদা বাড়বে আর দাম কমলে চাহিদার পরিমাণ কমবে, যেটিকে আমরা ডান দিকে ঊর্ধ্বগামী চাহিদা রেখা দ্বারা দেখাচ্ছি। এটি হচ্ছে মূলত গিভেন দ্রব্যের বৈশিষ্ট্য। তাহলে আমরা গিভেন দ্রব্য সম্পর্কে বুঝলাম। এরপর যে দ্বিতীয় তোমাদের প্রশ্নটি ছিল সেটি হচ্ছে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা, এবং সেটি আমরা যে গ্রাফের মাধ্যমে দেখেছিলাম সেই গ্রাফটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে। আমি গতদিন উদাহরণ দিয়েছিলাম, আগে সংজ্ঞাটায় আসি যে স্থিতিস্থাপক চাহিদা কি। বলেছিলাম দামের সামান্য পরিবর্তনের ফলেও যদি চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে, অর্থাৎ সামান্য দাম হ্রাস পাওয়ার ফলে চাহিদা যদি ব্যাপক হারে বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটিকে আমরা স্থিতিস্থাপক চাহিদা বলছি। সেক্ষেত্রে এটির মান হয় সাধারণত গ্রেটার দেন 1, অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস ইপি এটি হয় গ্রেটার দেন 1, অর্থাৎ একের চাইতে বড় হবে। এখন কত বড় হবে ঠিক সেটি আমরা বলতে পারছি না, এটি আমরা একটি উদাহরণ সাথে দেখতে পারি। আমি গত ক্লাসে যে উদাহরণটি দেখিয়েছিলাম যে দাম এটি যদি 20 টাকা থেকে কমে 15 টাকা হয়, তাহলে পরিমাণ অর্থাৎ চাহিদা সেটি আমরা দেখব 40 থেকে বেড়ে 120, অর্থাৎ দামের এখানে যে পরিবর্তন সেটি হচ্ছে 20 টাকা থেকে কমে 15 টাকা হয়েছে, কিন্তু চাহিদা আমরা দেখছি 40 একক থেকে বেড়ে 120 একক হয়েছে। তাহলে এখানে পরিবর্তন কতটুকু? 5, আর এখানে 80 একক। এটিকে আমরা যদি পার্সেন্টেজ আকারে দেখাই তাহলে আমরা এটি পাবো 25%, আর এখানে পরিবর্তন হিসাবে আমরা পাবো 200%। তাহলে চাহিদার পরিবর্তনকে যদি আমরা দামের পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা চাহিদার স্থিতিস্থাপকতাটা পেয়ে যাব। তাহলে এখানে চাহিদার পরিবর্তন হয়েছে কত? 200, আর এখানে আমরা দেখছি 25। তাহলে আমাদের ইলাস্টিসিটি অফ প্রাইস যেটি সেটি হবে কত? 8, যেটি হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে যখন এই একের তুলনায় বড় হবে ইলাস্টিসিটি অফ প্রাইস, সেটিকে আমরা কিন্তু স্থিতিস্থাপক চাহিদা বলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে দামের পরিবর্তন যে হারে হয় তার তুলনায় কিন্তু চাহিদার পরিবর্তন অনেক বেশি হারে হচ্ছে। তাহলে এটিকে আমরা যখন গ্রাফের সাহায্যে দেখাবো, তোমরা গ্রাফের কথা বলেছিলে, অবশ্যই আমরা এই যে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য দেখানোর জন্য কিন্তু গ্রাফ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গ্রাফের সাহায্যে এই পার্থক্যটা কিন্তু সহজেই দেখাতে পারি। তা আমরা এই তথ্যগুলোই যদি গ্রাফে উপস্থাপন করি তাহলে কি পাবো? আমরা নিচে চাহিদার পরিমাণ অর্থাৎ চাহিদার একক সেটি দেখাবো। এখানে 20 একক, 40, 60, 80, 100, 120, 140, 5, 10, 15,
20, 25, 30। এখন খেয়াল করো আমাদের প্রাথমিক যে দাম ছিল সেটি হচ্ছে 20 একক, 20 টাকা, এবং এই 20 টাকা আমাদের চাহিদার পরিমাণ যতটুকু ছিল সেটি হচ্ছে 40 একক। তাহলে আমরা এই দুটি বরাবর, অর্থাৎ এখানে 40 আর এখানে 20, এই বরাবর একটি আমরা বিন্দু পাবো। আমরা এখন লক্ষ্য করি দাম কমে কত হয়েছিল, 20 টাকা থেকে কমে 15 টাকা হয়েছিল। এই 15 টাকায় চাহিদা বৃদ্ধি পেয়ে কত হয়েছিল, 120 একক। তাহলে এই 15 বরাবর আমরা একটি রেখা টানবো এবং সেটি এখানে 120 বরাবর আমরা নিয়ে আসবো। তাহলে এখানেও কিন্তু আমরা একটা বিন্দু পেয়ে যাই। অর্থাৎ প্রাথমিক দাম এবং প্রাথমিক যে পরিমাণ সেই দুটোর সাথে আমরা সমন্বয় করে একটি বিন্দু পেয়েছি, আর এখানে আমরা পরিবর্তিত যে দাম এবং পরিবর্তিত পরিমাণ, চাহিদার পরিমাণ, সেটি সমন্বয়ে আমরা আরেকটি বিন্দু পেয়েছি। তাহলে এই বিন্দু দুটি যোগ করলেই আমরা মূলত যে রেখাটি পাই সেটি হচ্ছে চাহিদা রেখা, এবং এটিকে আমরা বলছি স্থিতিস্থাপক চাহিদা। কারণটি হচ্ছে দেখো দামের খুব সামান্য পরিবর্তন, এটির ফলে কিন্তু চাহিদার একটা বিশাল পরিবর্তন কিন্তু এখানে হয়েছে। ফলে আমরা যখন এই ধরনের চাহিদা রেখা পাবো, অর্থাৎ যেটি বাম থেকে ডান দিকে অবশ্যই নিম্নগামী, তবে বেশি ফ্ল্যাটার, অর্থাৎ বেশি তোমার এটিকে বলা হয় এটি হচ্ছে ঢাল কিন্তু কম। যখন স্থিতিস্থাপক চাহিদা রেখা হবে তখন তার ঢালটি কম হবে। তাহলে এই ধরনের চাহিদা রেখাটি যেটি হচ্ছে সেটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, যেখানে দামের সামান্য পরিবর্তনে কিন্তু চাহিদার যে পরিমাণ সেটি কিন্তু অনেক বেশি পরিবর্তন হচ্ছে। আমরা এবার দ্বিতীয় যে বিষয়টি অস্থিতিস্থাপক চাহিদা সেটিকে একটু দেখার চেষ্টা করব। আমরা অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে বলেছিলাম যে দাম 30 টাকা থেকে কমে যদি 10 টাকা হয়, আর চাহিদার পরিমাণ সেটি 80 টাকা থেকে বেড়ে যদি 100 টাকা হয়, তাহলে এই যে পরিবর্তন আমরা দেখছি দামের ক্ষেত্রে পরিবর্তনটি অনেক বেশি হয়েছে। এটিকে যদি আমি পার্সেন্টেজ আকারে দেখি তাহলে দেখবো এরকম, এটি প্রায় 66.66%। এটিকে আমরা ক্যালকুলেশন করলে এরকম পাই। আর এখানে যে পরিবর্তনটি হচ্ছে সেটি হচ্ছে %25। তাহলে আমরা চাহিদার পরিবর্তনকে যদি এখন দামের পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে সেটি আমরা পরিমাণ এইরকম পাই, ইকুয়াল টু 0.3 সামথিং, এরকম কিছু একটা হবে, যে এটি কিন্তু 1 এর তুলনায় কম, যেটি হচ্ছে 1 এর চাইতে কিন্তু ছোট মানটি। তাহলে আমরা এটি বুঝতে পারছি যখন এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, অর্থাৎ চাহিদার পরিবর্তন এবং দামের পরিবর্তন, এর ফলে যে আমরা স্থিতিস্থাপকতাটা পাবো, ইলাস্টিসিটি অফ প্রাইস, সেটির মান যদি 1 এর তুলনায় কি হয়, কম হয়ে যায়, তাহলে সেটিকে আমরা কিন্তু অস্থিতিস্থাপক চাহিদা বলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে দ্রব্যের দাম যতটুকু পরিবর্তন হবে বা হ্রাস পাবে তার তুলনায় কিন্তু চাহিদা সেই হারে কিন্তু বাড়বে না, বা সেই পরিমাণে চাহিদার পরিমাণ বাড়বে না। তাহলে এই বিষয়টিকেও আমরা আগের মতো গ্রাফে কিন্তু দেখাতে পারি চিত্রের সাহায্যে। আমরা এখানে দেখেছিলাম লম্ব অক্ষের দাম, তাহলে দেখো এখানে আমাদের প্রাথমিক যে দামটি ছিল সেটি হচ্ছে 30 একক, যে 30 এককে কিন্তু আমাদের চাহিদার পরিমাণ ছিল 30 টাকা, আমাদের চাহিদার পরিমাণ ছিল কিন্তু 80 একক। এরপর যেটি হয়েছে দাম কিন্তু কমে
কত হয়েছে, অনেক কমেছে, যেখানে 30 টাকা থেকে কমে কত এসেছে 10 টাকায়, এবং এই 10 টাকায় চাহিদার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে 80 থেকে বেড়ে গিয়ে 100-তে। তাহলে এই যে আমরা দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু এখন আমরা যদি যোগ করে দেই, তাহলে আমরা যে রেখাটি পাবো সেটি হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক চাহিদা রেখা। তাহলে এখানে দেখো দামের পরিবর্তন অনেক বেশি কিন্তু চাহিদার পরিবর্তন অনেক কম। তাহলে এই যে আমরা চাহিদা রেখাটি পাচ্ছি সেটি যেটি ঢাল অনেক বেশি এবং এটি যেটি খাড়া বেশি আমরা বলছি, সেটি হচ্ছে কিন্তু অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা। আর আমরা একটু আগে যেটি দেখলাম সেটি হচ্ছে, আমরা একই চিত্রে যদি এরকম দেখাই, তো সেক্ষেত্রে আমরা যে চাহিদা রেখাটি পেয়েছিলাম স্থিতিস্থাপক সেটি এইরকম। তাহলে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক যে বিষয়টি চাহিদার ক্ষেত্রে, সেই বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটিকে আমরা তথ্য এবং তথ্যের সাহায্যে আমরা গ্রাফ দুটো ভাবে আমরা উপস্থাপন করতে পারি। সেক্ষেত্রে আমরা গাণিতিক এবং যে চিত্রগত ব্যাখ্যা দুটোই আমরা কিন্তু এখানে পেয়ে যাই, এবং এটার সাহায্যে আমরা কিন্তু এই স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক যে চাহিদা রয়েছে এটির মধ্যে আমরা পার্থক্য দেখাতে পারি। এবার আজকের যে আলোচনা সেখানে আসি, যে আজকে আমরা এর ধারাবাহিকতা আসলে কি কি বিষয়ে আজকে জানবো। সেখানে আমরা দেখছি যে দাম স্থিতিস্থাপকতার পরিমাপ। আমরা স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা যখন বলেছিলাম, 3 ধরনের চাহিদা স্থিতিস্থাপকতা বলেছিলাম। একটি হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, একটি আয় স্থিতিস্থাপকতা এবং একটি আড়াআড় স্থিতিস্থাপকতা। আমরা এখানে মূলত দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করার যে বিষয়গুলো, পদ্ধতিগুলো, সেগুলো নিয়ে একটু কথা বলবো। পাশাপাশি চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক কি কি বিষয়ের দ্বারা নির্ধারিত হয় সেটি জানার চেষ্টা করব, এবং সংক্ষেপে আমরা যোগান এবং যোগান বিধি যেটি রয়েছে সেটি নিয়ে কিছুটা কথা বলবো। তাহলে প্রথমে আসা যাক যে এই যে মূল শব্দ বা প্রত্যয়গুলো দেখলাম সেটির সাহায্যে আমরা কি কি বিষয় শিখবো। সেখানে চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের পদ্ধতি তোমরা ব্যাখ্যা করতে পারবে, চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারক সমূহ ব্যাখ্যা করতে পারবে, এবং যোগান রেখা ও যোগান বিধির ব্যতিক্রম সমূহ কিন্তু যোগানের ধারণা এবং যোগান বিধির ব্যতিক্রম সমূহ ব্যাখ্যা করতে পারবে। আমি তাহলে প্রথম যে বিষয়টি রয়েছে আজকে সেটি নিয়ে কথা বলি, যে চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের পদ্ধতি কি কি। এখানে মোট 5টি পদ্ধতির কথা বলা হয়েছে, যেখানে দেখছি আমরা মোট ব্যয় পদ্ধতি, আনুপাতিক পদ্ধতি, বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতি, বৃত্তচাপ স্থিতিস্থাপকতা পদ্ধতি এবং মোট আয় পদ্ধতি। আমরা এখানে মোট 5টি পদ্ধতি দেখলেও আমরা এই 3টি পদ্ধতির মধ্যে একই ধরনের বিষয় লক্ষ্য করি, সিমিলারিটি আছে, অনেকটা মিল রয়েছে। আর বাকি দুটোর ক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা করব। আমরা মোট ব্যয় পদ্ধতি, আনুপাতিক পদ্ধতি এবং মোট আয় পদ্ধতি, এই 3টি প্রায় একই রকম বা একই বলা যায়। কারণ মোট ব্যয়ের ক্ষেত্রে দেখা যায় যে যেটি একটি দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে যেখানে ক্রেতার জন্য যেটি ব্যয় হচ্ছে সেটি আবার কিন্তু বিক্রেতার জন্য আয় হচ্ছে। ফলে আমরা যখন স্থিতিস্থাপকতা পরিমাপ করব সেক্ষেত্রে এই দুটো বিষয় কিন্তু একই, অর্থাৎ একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক রয়েছে, যে ক্ষেত্রে ক্রেতার জন্য যেটি ব্যয় সেটি আবার বিক্রেতার জন্য আয়। ফলে এখানে এই দুটো বিষয় একই রকম। আর আনুপাতিক পদ্ধতি সেটি হচ্ছে এই যে দামের পরিবর্তনের ফলে যে চাহিদার পরিবর্তন, শতাংশিক পরিবর্তন, সেটিকে আমরা গাণিতিক ভাবে দেখালে যেটি হয় সেটি হচ্ছে আনুপাতিক পদ্ধতি। আর যেটি রয়েছে বিন্দু স্থিতিস্থাপকতা এবং বৃত্তচাপ, এই দুটি আমি আলোচনা করব। আর প্রথমে যেটি আলোচনা করি সেটি হচ্ছে মোট ব্যয় পদ্ধতি, যেটিকে আমরা মোট আয় পদ্ধতি হিসাবেও বলতে পারি, বিভিন্ন বইয়ে একই ভাবে দেখানো হয়েছে। সেক্ষেত্রে এই যে মোট ব্যয় পদ্ধতি, এটি হচ্ছে মূলত এই পদ্ধতির আবিষ্কার হচ্ছেন অধ্যাপক মার্শাল। তিনি এই ব্যয় পদ্ধতির ক্ষেত্রে যেটি বলেন সেটি হচ্ছে যে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে হ্রাস বৃদ্ধি সেটির মাধ্যমে যদি ব্যয়ের পরিবর্তন হয়, এখন এই ব্যয়ের পরিবর্তনটি আমরা পরিমাপের মাধ্যমে দেখাতে পারি যে এটা আসলে কত ধরনের হতে পারে। এই যে ব্যয়ের অর্থাৎ দামের পরিবর্তনের সাথে চাহিদা, দ্রব্যের দামের পরিবর্তনের সাথে মোট ব্যয়ের যে একটা পরিবর্তন, এটির সাহায্যে যখন স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয় তখন সেটিকে আমরা মোট ব্যয় পদ্ধতি বলছি। এই মোট ব্যয় পদ্ধতির মধ্যেই 5 রকমের বিষয় রয়েছে, স্থিতিস্থাপকতা রয়েছে। সেখানে আমরা দেখছি এককের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা অধিক চাহিদা স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা কম, শূন্যের সমান এবং অসীমের সমান বা
অসীমের সমান চাহিদা দাম স্থিতিস্থাপকতা। এখানে বলে রাখি যে মার্শালের যে পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী প্রথম 3টি পরিমাপ করা হয়, অর্থাৎ যেখানে আমরা ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু 1, গ্রেটার দেন 1 এবং লেস দেন 1 দেখছি। আর বাকি দুটো কিন্তু মার্শালের আলোচনা, মার্শালের যে পদ্ধতি, ব্যয় পদ্ধতি, সেটির বাইরে। তো আমি এই 5টি বিষয় নিয়েই আলোচনা করব। সেখানে আমরা প্রথমে যেটি দেখছি যে এককের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা, অর্থাৎ এটি এভাবে বলা যায় যে দ্রব্যের দাম পরিবর্তনের ফলে যদি দেখা যায় যে চাহিদার পরিবর্তনের মাধ্যমে মোট ব্যয় যদি একই সমান থেকে যায়, তাহলে সেক্ষেত্রে এটিকে আমরা এককের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলছি। বিষয়টি বোঝার জন্য আমরা একটি উদাহরণ দেখব, তাহলে বিষয়টা আমার মনে হয় সহজ হয়ে যাবে। আমরা প্রথমে যেটি দেখব এখানে সেটি হচ্ছে দ্রব্যের দাম। আমরা প্রথম কলামে যেটি দেখব দ্রব্যের দাম, তারপরে হচ্ছে চাহিদার পরিমাণ, আমি সংক্ষেপে লিখছি, শুধু চাহিদা লিখছি, আর সবশেষ যেটি কলাম লিখবো সেটি হচ্ছে ব্যয়। তাহলে দাম এটি যদি আমি ধরে নিই 5 টাকা থেকে কমে 4 টাকা হয়, এবং এক্ষেত্রে চাহিদার পরিমাণ এটি যদি 20 একক থেকে বেড়ে 25 একক হয়, তাহলে ব্যয় কত হবে? অর্থাৎ ক্রেতা যদি 5 টাকা দরে 20 একক দ্রব্য ক্রয় করে, তাহলে তার মোট ব্যয় কত হবে? তাহলে আমরা খুব সহজে এখানে দুটো গুণ করে দিলেই, যেখানে আমরা জানি যে টিআর, যেটিকে মোট রেভিনিউ বলে, সেটি হচ্ছে পি ইন্টু কিউ, অর্থাৎ প্রাইস ইন্টু কোয়ান্টিটি। তাহলে এই দুটো গুণ করে দিলে আমরা পেয়ে যাই। আমি আগেই বলেছি যে ক্রেতার ক্ষেত্রে যেটি ব্যয় সেটি কিন্তু আবার বিক্রেতার ক্ষেত্রে আয়, সুতরাং আমরা টোটাল রেভিনিউ যেটি দিয়ে মোট আয় দেখাচ্ছি সেটা দিয়ে আমরা ব্যয়ও দেখাতে পারি। তাহলে সেক্ষেত্রে 5 ইন্টু 20, এটি হবে 100। আবার আমরা দেখছি দাম কমে যখন 4 টাকা হয়েছে, সেখানে চাহিদার পরিমাণ বেড়ে গিয়ে কিন্তু 25 একক হয়েছে। তাহলে এই দুটো গুণ করলে আমরা যেটি পাই, সেখানেও কিন্তু আমরা পাই 100, অর্থাৎ মোট ব্যয় কিন্তু এখানে অপরিবর্তিত রয়েছে। তাহলে আমরা এই জায়গাটায় যেটি পাবো, আমরা ইলাস্টিসিটি অফ প্রাইস, সেটি হচ্ছে কত? 100 ডিভাইডেড বাই 100। অর্থাৎ আমরা যখন এই যে ব্যয়ের পরিবর্তন, প্রাথমিক ব্যয় দিয়ে ব্যয়ের পরিবর্তনকে কি ভাগ করব, তখন সেটির সাহায্যে আমরা কিন্তু ইলাস্টিসিটি অফ প্রাইস এটি নির্ণয় করতে পারবো। তাহলে এটি ইকুয়াল টু কত হচ্ছে? 1। তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু 1, যেটি আমরা প্রথমে বলেছিলাম এককের সমান চাহিদার স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এটিকে আমরা চিত্রের সাহায্যেও কিন্তু দেখাতে পারি। সেক্ষেত্রে চিত্রটিতে এরকম হবে যে আমরা চাহিদার পরিমাণ 10, 20, 30, আর এইদিকে যদি আমি ধরে নেই 1, 2, 3, 4, 5, তাহলে আমরা দেখব যখন 5 টাকা ছিল তখন কত চাহিদা পরিমাণ? 20 একক। আর যখন 4 টাকা হয়েছে তখন এটার মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ 20 এবং 30-এর মাঝামাঝি পর্যায়ে, এটা হচ্ছে 25। তাহলে এই যে আমরা দুটো বিন্দু পেলাম, এই ধরনের আমরা যখন এভাবে এই পরিমাণটুকু, অর্থাৎ এইটুকু আর এইটুকু যখন সেম থাকবে, তখন কিন্তু এটিকে আমরা এককের সমান চাহিদার যে দাম স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু 1, এভাবে কিন্তু দেখাতে পারি। তাহলে এটি গেল আমাদের এককের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখন যদি দামটি এরকমই থাকে, কিন্তু চাহিদার পরিমাণ যদি 20 টাকা থেকে কত হয়, 20 একক থেকে 30 একক হয়ে যায়, তাহলে আমাদের ব্যয় কত হবে? এখানে আগে যেটা ছিল সেটাই আছে, আর এখানে যেটি হবে সেটি হচ্ছে 120 টাকা। তাহলে এখানে আমাদের ইলাস্টিসিটি অফ প্রাইস কিভাবে আমরা দেখব? ইপি ইকুয়াল টু
পরিবর্তিত যে ব্যয় সেটিকে আমরা প্রাথমিক ব্যয় দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে যেটি পাই, আমরা 120 কে আমরা 100 দিয়ে ভাগ করছি, সেই জায়গাটা আমরা কত পাই? 5 20 100 6 6/5। এটি কিন্তু আমাদের যে মানটি আসবে সেটি কিন্তু আমাদের 1-এর তুলনায় কত আসবে? গ্রেটার দেন 1। এখানে আমরা এটি 5 দিয়ে 6 কে ভাগ করলে যেটি পাবো সেটি হচ্ছে সম্ভবত 1.20। এটি কিন্তু গ্রেটার দেন 1 হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এটি ভাগ করার ফলে যে ফলাফলটি পাবো সেটি আমরা দেখব কি 1-এর তুলনায় বেশি হবে, সেটি 1-এর তুলনায় বেশি। তাহলে এই যে আমরা দেখলাম এককের তুলনায় কি বেশি চাহিদা স্থিতিস্থাপকতা, সেটিকে আমরা যখন দেখছি যে দামের তুলনায় দাম হ্রাসের তুলনায় যখন চাহিদার পরিমাণ কি হচ্ছে? বেশি বৃদ্ধি পাচ্ছে, তখন সেটিকে আমরা বলতে পারি যে একক অপেক্ষা অধিক। তাহলে এক্ষেত্রে এটিকেও আমরা কিন্তু ওই একইভাবে আগের মতো চিত্রের সাহায্যে কিন্তু দেখাতে পারি। তোমরা এই চিত্রগুলো বইয়ে পেয়ে যাবে, যদি তোমাদের কোনো সমস্যা হয় ইনশাল্লাহ পরবর্তীতে দেখানো হবে। এরপরে যেটি আমরা দেখব যে এককের চাইতে কম স্থিতিস্থাপকতা, এককের চাইতে কম স্থিতিস্থাপকতা। তাহলে এটি যদি প্রথমটি যদি এরকমই থাকে এবং এখানে যদি চাহিদার পরিমাণটি হয় এমন ভাবে বাড়ে যেটি হচ্ছে 20 থেকে বেড়ে 22 হয়েছে, তাহলে মোট যে ব্যয় সেটি কত হবে? 88। তাহলে এক্ষেত্রে আমাদের ইলাস্টিসিটি অফ প্রাইস কত হবে? 88/100। যেটির মান আমরা যা পাবো সেটি কিন্তু কত হবে? 1-এর তুলনায় কম হবে। এটি 1-এর তুলনায় কিন্তু কম। তাহলে এটিকে আমরা বলছি এককের তুলনায় কম চাহিদা দাম স্থিতিস্থাপকতা। তাহলে এই তথ্যগুলো বসিয়েও কিন্তু আমি একইভাবে আগের মতো চিত্রের সাহায্যে কিন্তু এই যে চাহিদার এককের তুলনায় কম যে চাহিদার স্থিতিস্থাপকতা সেটি আমি কিন্তু চিত্রের সাহায্যেও ব্যাখ্যা করতে পারবো। যেহেতু এর আগে আমি বেশ কয়েকটি চিত্র একই ধরনের তথ্যের সাহায্যে দেখিয়েছি, এই জন্য বারবার আর চিত্র অঙ্কন করলাম না, তোমরা বইয়ে এই চিত্রগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমি যেটি আসতে চাচ্ছি সেটি হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। আমি বলেছিলাম যে মার্শালের যে মার্শালের পদ্ধতিতে 3টি চাহিদার দাম স্থিতিস্থাপকতা, সেটি হচ্ছে এককের সমান, এককের অধিক এবং এককের তুলনায় কম যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এর বাইরেও আরো দুটো ছিল, সেটি হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা এবং অসীমের সমান চাহিদার দাম স্থিতিস্থাপকতা। সেক্ষেত্রে শূন্যের সমান কখন হবে? শূন্যের সমান হবে যখন আমরা দেখব যে আসলে দাম পরিবর্তনের ফলেও চাহিদার কিন্তু কোনো যখন পরিবর্তন হবে না, তখন কিন্তু এটিকে আমরা বলতে পারি চাহিদার ক্ষেত্রে শূন্য দাম স্থিতিস্থাপকতা। তাহলে সেক্ষেত্রে আমরা এই মোট ব্যয় পদ্ধতি কিন্তু তখন আর এটি এখানে আমরা দেখাতে পারি না, কারণ এটি আর ব্যয় পদ্ধতির মধ্যে আসে না। সেক্ষেত্রে যদি এমন হয় যে দাম পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটি শূন্যের সমান স্থিতিস্থাপকতা। তাহলে আমরা এখানে যেটি দেখব যে দামের চাহিদার যে পরিবর্তন সেটি কত? শূন্য, পরিবর্তন হয়নি। সেটিকে আমরা দামের যে পরিবর্তন সেটি দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? ইলাস্টিসিটি অফ প্রাইস, শূন্যকে যাই দিয়ে ভাগ করি না কেন সেটি কিন্তু চাহিদার পরিবর্তনকে আমরা দামের পরিবর্তন দিয়ে ভাগ করছি, তাহলে এটি কিন্তু হয়ে যাবে শূন্য। তাহলে এটি হবে শূন্যের সমান স্থিতিস্থাপকতা। এখন অসীমের সমান কোনটা? অসীমের সমান তখনই হবে যখন দামের কোনো পরিবর্তন হবে না, দাম কি থাকবে? আগের মতোই থাকবে, কিন্তু চাহিদার ক্ষেত্রে যদি পরিবর্তন হয় তাহলে সেটিকে আমরা কিন্তু অসীমের সমান বলছি। এখন
এক্ষেত্রে আমরা এটি হতে পারে 20 থেকে বেড়ে হতে পারে 50, তাহলে এখানে কি হবে 30, চাহিদার পরিবর্তন 30, আর এখানে কিন্তু দামে কোনো পরিবর্তন হচ্ছে না, বা দামের খুব সামান্য পরিবর্তন যদি হয়, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এটি যখন আমরা 0 দিয়ে যখন ভাগ করবো এটি কিন্তু অসীমের সমান হবে, ইকুয়াল টু ইনফিনিটি। আমরা যে দুটো বিষয় বললাম যে শূন্যের সমান স্থিতিস্থাপকতা এবং অসীমের সমান, শূন্যের সমান স্থিতিস্থাপকতা সাধারণত এমন হয় যে দামের পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, এমন নিত্য প্রয়োজনীয় বা জীবন রক্ষাকারী ওষুধের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি অনেক সময় ঘটে থাকে। আর যেটি অসীমের সমান সেটি অনেক সময় ঘটে এইরকম যে সুদের হারের খুব সামান্য পরিবর্তন, সুদের হারের ক্ষেত্রে যদি দেখা যায় যে খুব সামান্য পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে দেখা যায় যে অর্থের যে চাহিদা সেটি কিন্তু ব্যাপক হারে বেড়ে যেতে পারে। অর্থাৎ সুদের হারের পরিবর্তনের ক্ষেত্রে এক্ষেত্রে অর্থের যে চাহিদা সেটি অসীম হতে পারে, অর্থের চাহিদা ব্যাপক হারে বেড়ে গিয়ে, অর্থাৎ সামান্য পরিবর্তনের ফলে অর্থের চাহিদা ব্যাপক বেড়ে যেতে পারে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা এটিকে অসীম স্থিতিস্থাপকতা বলছি। তাহলে এই যে আমাদের 5টি বিষয় বললাম, যেখানে আমরা এককের সমান, এককের অধিক, এককের তুলনায় কম চাহিদা দাম স্থিতিস্থাপকতা, এরপর শূন্যের সমান এবং অসীমের সমান আমরা চাহিদা দাম স্থিতিস্থাপকতা দেখলাম। এছাড়াও কিন্তু আমরা বলেছিলাম যে আরো দুটো পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে একটি বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতি এবং এটি বৃত্তচাপ স্থিতিস্থাপকতা পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতি আসলে কি, তোমাদের বইয়ে এই দুটো বিষয় সম্পর্কে খুব বেশি আলোচনা করা নাই। বিন্দু স্থিতিস্থাপকতা যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা যখন একটি চাহিদা রেখার কোন একটি নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করব তখন সেটিকে আমরা বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতি বলছি। এটি সাধারণত জ্যামিতিক ভাবে প্রমাণ করা হয় বা দেখানো হয়ে থাকে, তবে খুব সহজে আমরা যেটি বলতে পারি যে একটি চাহিদা রেখার ক্ষেত্রে আমরা বিন্দু স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করব সেটি আমি চিত্রের সাহায্যে এভাবে দেখাতে পারি। যদি আমাদের একটি চাহিদা রেখা এমন হয়, এই চাহিদা রেখা যদি আমরা একটি নির্দিষ্ট বিন্দুতে কি করতে চাই, স্থিতিস্থাপকতা পরিমাপ করতে চাই, ধরে নিলাম আমরা এইরকম একটা বিন্দু যেটি হচ্ছে আমরা দিলাম আর, তাহলে এক্ষেত্রে স্থিতিস্থাপকতা নির্ণয়ের যে পদ্ধতি সেটি সূত্রটা খুব সহজ। সেখানে আমরা যে সূত্রটা লিখবো সেটি হচ্ছে এই যে নিচের অংশটুকু যেটুকু রয়েছে, এই নিচের অংশটুকুকে উপরের অংশটুকু দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ যে চাহিদা রেখা থাকবে, এই চাহিদা রেখার যে বিন্দুতে আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করি না কেন, সেই বিন্দুর থেকে নিচের যে অংশটুকু সেটিকে আমরা চাহিদার ওই বিন্দুর উপরের অংশটি দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে ইলাস্টিসিটি অফ প্রাইস সেটি কি হবে, আর বি ডিভাইডেড বাই আর এ, এটি হবে আর বি ডিভাইডেড বাই আর এ। এখন আমরা একটু আগে যে বিষয়টি দেখলাম যে 5 ধরনের যে দাম স্থিতিস্থাপকতা দেখলাম, সেটি এই রেখাতেই কিন্তু আমরা কোথায় কোন ধরনের স্থিতিস্থাপকতা পাওয়া যায় সেটি কিন্তু বলতে পারি। যেমন আমরা এই যে বিন্দুটি দেখিয়েছি যেটি মাঝামাঝি অবস্থানে রয়েছে, এখানে সাধারণত ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু 1, একের সমান হয়, এবং এখান থেকে যে এই অংশটুকু, এই যে অংশটুকু, এটি হবে ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1। আর এই জায়গাটায় কি হবে, এই জায়গাটা আমরা কি দেখছি যে দামের পরিবর্তন যাই হোক না কেন চাহিদার পরিবর্তন কিন্তু নেই, চাহিদার পরিবর্তন 0। তাহলে এই জায়গাটা হবে ইলাস্টিসিটি অফ প্রাইস, এটি হবে ইকুয়াল টু 0। আর এখান থেকে যে এই অংশটুকু রয়েছে সেটি আমরা পাবো ইলাস্টিসিটি অফ প্রাইস লেস দ্যান 1। আর এই বিন্দুতে যেখানে আমরা দেখব যে দামের পরিবর্তন সামান্য হলেও কিন্তু চাহিদা অনেক পরিবর্তন হতে পারে, তাহলে এক্ষেত্রে আমাদের ইলাস্টিসিটি অফ প্রাইস যেটি সেটি হবে ইনফিনিটির সমান। তাহলে কিন্তু আমরা এই রেখার মধ্যেই মানে কোন অংশে চাহিদার স্থিতিস্থাপকতা কেমন হবে সেটি কিন্তু আমরা বলে দিতে পারি।
অর্থাৎ মাঝামাঝি যে অবস্থান রয়েছে সেটি ইলাস্টিসিটি অফ প্রাইস সেটি একই সমান হবে। এখান থেকে উপরের দিকে আমরা যতক্ষণ যেতে থাকবো সেটি গ্রেটার দেন 1 হবে এবং এই বিন্দুতে গেলে সেটি শূন্যের সমান হবে। আর আমরা যে এখানে দেখছি যে এই আর বিন্দু থেকে নিচের দিকে এই বিন্দু পর্যন্ত বি বিন্দুর আগ পর্যন্ত সেটি হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস, সেটি হবে 1 এর তুলনায় কম এবং এই বি বিন্দুতে গিয়ে হবে ইলাস্টিসিটি অফ প্রাইস হবে ইনফিনিটির সমান। তাহলে এটি হচ্ছে মূলত বিন্দু স্থিতিস্থাপকতা। চাহিদার ক্ষেত্রে যে আমরা বিন্দু স্থিতিস্থাপকতা বলেছিলাম, এটি হচ্ছে বিন্দু স্থিতিস্থাপকতা। এটি আমরা দেখলাম সরল রেখা, চাহিদা রেখা যদি সরল হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করব। কিন্তু যদি এমন হয় যে চাহিদা রেখা বক্ররেখা অর্থাৎ এইরকম, তাহলে আমরা কিভাবে এই বিন্দু স্থিতিস্থাপকতা নির্ণয় করব। এটিও একটি সহজ বুদ্ধি আছে, সেখানে হলো আমরা যেই বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে চাই সেই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব। সেই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব, যেটিকে আমরা নাম দিলাম এবি। এটি আমাদের কিন্তু ডিডি চাহিদা রেখা। তাহলে যে বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করছি এটি সেই বিন্দু যদি হয়, আর তাহলে আমাদের এখানে স্থিতিস্থাপকতার যে পরিমাপটি সেটি আমরা লিখতে পারি এরকম, ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু আর বি ডিভাইডেড বাই আর এ। তাহলে কিন্তু আমরা বক্ররেখা যদি চাহিদা রেখাটি যদি সরল না হয় বক্ররেখা হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বিন্দু স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমরা একটি রেখা অঙ্কন করব যেটি কি হবে স্পর্শক হবে এই চাহিদা রেখাকে, এবং যে বিন্দুতে স্পর্শক হবে সেই বিন্দুতেই আমরা কিন্তু অর্থাৎ যে বিন্দু আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে চাই সেই বিন্দু দিয়ে আমাদের স্পর্শকটা অঙ্কন করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা এই নিচের অংশটুকুকে উপরের অংশটুকু দিয়ে ভাগ করলে আমরা ইলাস্টিসিটি অফ প্রাইস পেয়ে যাব। এটি হচ্ছে বিন্দু স্থিতিস্থাপকতা চাহিদা রেখা যদি বক্র আকৃতির হয়। আরেকটি ছিল বৃত্তচাপ স্থিতিস্থাপকতা। এই বৃত্তচাপ স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যেটি দেখানো হয় যে পূর্বের যে চাহিদা এবং পরিবর্তিত যে চাহিদা এই দুটোর অ্যাভারেজ করা হয় এবং এই অ্যাভারেজকে পূর্বের যে দাম এবং পরিবর্তিত যে দাম এই দুটোর অ্যাভারেজ দিয়ে ভাগ করা হয়। অর্থাৎ চাহিদার পরিবর্তন এবং দামের যে পরিবর্তন এই দুটোর অনুপাতকে কি করা হয়, চাহিদা যে প্রাথমিক এবং পরিবর্তিত পরিমাণ এই দুটোর গড় এবং দামের যে প্রাথমিক পরিমাণ এবং পরিবর্তিত পরিমাণ এই দুটোর গড় দিয়ে কি করা হয়, এই গড় দুটোর অনুপাত দিয়ে ভাগ করা হয়। আমি যদি লিখি এটাকে বৃত্তচাপ স্থিতিস্থাপকতা সূত্রটিকে, তাহলে এইভাবে দেখানো যায় ডেল কিউ বাই ডেল পি ভাগ, আমরা প্রথমে ভাগ দিয়ে দেখাই। সেক্ষেত্রে এর বিষয়টি এরকম হবে কিউ জিরো প্লাস কিউ ওয়ান ডিভাইডেড বাই 2, আর এখানে পি জিরো প্লাস পি ওয়ান ডিভাইডেড বাই 2। এখন এটিকে আমরা সংক্ষেপে আরো এইভাবে লিখতে পারি ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ভাগ, আমরা এটিকে কিউ জিরো প্লাস কিউ ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ডিভাইডেড বাই পি জিরো প্লাস পি ওয়ান, এখানে 2 কেটে যায়। তাহলে বাকি যে অংশটুকু থাকে সেই অংশটুকু আমি একবারেই এখানে গুণ চিহ্ন আকারে দেখিয়ে দিচ্ছি। তাহলে যখন গুণ হবে তখন কি হবে, প্রাইসটা উপরে চলে যাবে, অর্থাৎ পি জিরো প্লাস পি ওয়ান ডিভাইডেড বাই কিউ জিরো প্লাস কিউ ওয়ান। এটি হচ্ছে বৃত্তচাপ যে স্থিতিস্থাপকতা, চাহিদার বৃত্তচাপ স্থিতিস্থাপকতা, সেটি আমরা কিন্তু এভাবে এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে আমাদের যে আগের অর্থাৎ স্থিতিস্থাপকতা যেটি ছিল সেটির যে সূত্রটি ছিল সেটির সাথে একটু শুধু বেড়েছে। আমাদের আগে কিন্তু এই পরিমাণ ছিলই, অর্থাৎ ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। এটার সাথে যেটা যুক্ত হয়েছে সেটি হচ্ছে প্রাথমিক দামের সাথে আমাদের পরিবর্তিত দাম, আর প্রাথমিক পরিমাণের সাথে পরিবর্তিত যে পরিমাণ সেটি আমাদের যোগ হয়েছে, অর্থাৎ পরিবর্তিত পরিমাণটুকু যোগ হয়েছে প্রাথমিকের সাথে। এই দুটো যোগ করে দিয়ে আমরা যদি স্থিতিস্থাপকতা নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমরা চাহিদার ক্ষেত্রে যে বৃত্তচাপ স্থিতিস্থাপকতা নির্ণয় পদ্ধতি সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে যে
সূত্রটা দেওয়া আছে, এই অনুযায়ী তোমাদের যদি উদাহরণ থাকে যে একটি নির্দিষ্ট দ্রব্যের এই দামে চাহিদার পরিমাণ এই এবং পরিবর্তিত এই দামে চাহিদার পরিমাণ এত, তাহলে এই যে দুটো দাম অর্থাৎ দ্রব্যের ক্ষেত্রে যে প্রাথমিক দাম এবং পরিবর্তিত দাম এবং চাহিদার ক্ষেত্রে যে প্রাথমিক চাহিদা এবং পরিবর্তিত চাহিদা, এই চারটি যদি বিষয় দেয়া থাকে তাহলে তোমরা যেমন স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবে, একই সাথে কিন্তু এই বৃত্তচাপ স্থিতিস্থাপকতাও কিন্তু নির্ণয় করতে পারবে। তাহলে এই হলো মূলত আমাদের যে স্থিতিস্থাপকতা অর্থাৎ চাহিদার যে দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের যে পাঁচটি পদ্ধতি, সেই পাঁচটি পদ্ধতি আমি যেটা বলেছিলাম যে ব্যয় পদ্ধতি এবং আয় পদ্ধতি এই দুটো একই রকম, আর আনুপাতিক যে পদ্ধতি সেটি হচ্ছে ওই যে দামের শতকরা পরিবর্তন এবং চাহিদার শতকরা পরিবর্তন, যেটিকে আমরা অনুপাত দিয়ে দেখাই সেটি, আর বাকি যে দুটো ছিল বিন্দু স্থিতিস্থাপকতা এবং বৃত্তচাপ স্থিতিস্থাপকতা, সেই দুটি আলোচনা করলাম। এরপর আসা যাক যে চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ, যে এই চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যেগুলো স্থিতিস্থাপকতার নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব রেখে থাকে, সেই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে যেটি রয়েছে যে দ্রব্যের প্রকৃতি, এই দ্রব্যের প্রকৃতির দ্বারা কিন্তু আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণ করতে পারি। এক্ষেত্রে দ্রব্যের প্রকৃতি যদি কি হয়, বিলাস দ্রব্য সামগ্রী হয়, তাহলে কিন্তু সেটির স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপক হয়, এবং যদি সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয় বা খুব প্রয়োজনীয় দ্রব্য হয়, তাহলে কিন্তু সেটির এই চাহিদার স্থিতিস্থাপকতা কিন্তু অস্থিতিস্থাপক হয়। যদি বিকল্প দ্রব্যের উপস্থিতি থাকে তাহলে কি হবে, যদি কোনো দ্রব্যের বিকল্প দ্রব্যের উপস্থিতি থাকে তাহলে সেটি কিন্তু চাহিদাটা কিন্তু হবে স্থিতিস্থাপক। কারণ কোনো একটি দ্রব্যের যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু অন্যান্য যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু চাহিদা বেড়ে যাবে, সুতরাং এক্ষেত্রে এটি হবে স্থিতিস্থাপক। আয়ের পরিমাণ, এটির সাথে স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতার একটা বিষয় রয়েছে। যাদের আয় বেশি, এই ধরনের আয় বেশি যাদের, তাদের ক্ষেত্রে সাধারণত এই দ্রব্যের যে স্থিতিস্থাপকতা সেটি হয় স্থিতিস্থাপক, এবং আয় কম এই ক্ষেত্রে মানুষের কি হয়, স্থিতিস্থাপকতাটা অস্থিতিস্থাপক হয়। ভোক্তার অভ্যাসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দ্রব্যের স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এরকম বিষয় নির্ধারিত হয় যে কেউ যদি কোনো দ্রব্য ভোগে অভ্যস্ত হয়ে যায় তাহলে সেই দ্রব্যের দাম বাড়া বা কমা এটির সাথে কিন্তু সেটির খুব একটা চাহিদা পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রেও কিন্তু এই দ্রব্যের ভোক্তার অভ্যাসের জন্য দ্রব্যের ক্ষেত্রে কিন্তু অস্থিতিস্থাপক চাহিদা আমরা লক্ষ্য করে থাকি। বিকল্প দ্রব্য, যেটি একটু আগে বলা হলো, বিকল্প দ্রব্যের উপস্থিতি অর্থাৎ যে দ্রব্যের যত বেশি বিকল্প দ্রব্য থাকবে সেটির ক্ষেত্রে কিন্তু চাহিদার স্থিতিস্থাপকতা কিন্তু স্থিতিস্থাপক হয়, অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদা হয়ে থাকে। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও কিন্তু আমরা স্থিতিস্থাপক চাহিদা লক্ষ্য করে থাকি। এরপর একাধিক ব্যবহারযোগ্য দ্রব্য, অর্থাৎ যে দ্রব্য একাধিক ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই দ্রব্যের যদি দাম হ্রাস পায় তাহলে কিন্তু এটির ব্যবহার বেড়ে যায়, তাহলে এক্ষেত্রে ওই দ্রব্যের চাহিদাটা কিন্তু স্থিতিস্থাপক হবে। এরপর আমরা দেখি যে স্থগিত ব্যবহার, অর্থাৎ যে দ্রব্যের সাময়িক ব্যবহার বন্ধ রাখা যায়, পরবর্তীতে আবার ব্যবহার করা যায়, সেই ধরনের দ্রব্যের কিন্তু চাহিদা কিন্তু অস্থিতিস্থাপক হয়। অর্থাৎ এটির যদি এমন হয় যে এটির দাম বেড়ে গেল তাহলে কিন্তু আমরা সেই সময় এটির চাহিদা কিন্তু কমিয়ে দিতে পারি, অর্থাৎ স্থিতিস্থাপক হয়। তাহলে এটির দামকে, এই ব্যবহার কিন্তু আমরা কমিয়ে দিয়ে পরবর্তীতে আবার কিন্তু ব্যবহার করতে পারি। সময় ব্যবধানের ক্ষেত্রে আমরা যেটি জানি যে কোন দ্রব্যের যদি স্বল্পকালীন সময় যদি চাহিদা কি হয়, অস্থিতিস্থাপক হয়, সেটি কিন্তু দীর্ঘকালীন সময়ে গিয়ে স্থিতিস্থাপক হয়। অর্থাৎ দীর্ঘকালীন সময় কোন দ্রব্যের চাহিদায় কিন্তু আর অস্থিতিস্থাপক থাকে না। আয়ের শতকরা খরচ, অর্থাৎ যে দ্রব্যগুলো ক্রয়ের ক্ষেত্রে আয়ের শতকরা যে খরচ সেটি খুব কম হয়, সেই দ্রব্যগুলো কিন্তু অস্থিতিস্থাপক হয়। যেমন বলা যায় যে একটা সুই বা আলপিন, এগুলোর দাম যদি এমন হয় যে 1 টাকা থেকে বেড়ে 5 টাকা হয়ে গেল, কিন্তু সেটি যেহেতু ব্যবহারের ক্ষেত্রে খরচ কম হচ্ছে, সেক্ষেত্রে এটির দাম বাড়লেও কিন্তু চাহিদা ওইভাবে কমবে না, ফলে এক্ষেত্রে চাহিদাটা কিন্তু অস্থিতিস্থাপক হয়। আর শতকরা খরচ যদি বেশি হয় তাহলে কিন্তু সেটি স্থিতিস্থাপক হয়। এরপরে আছে যুক্ত চাহিদা। যুক্ত চাহিদার ক্ষেত্রে কিন্তু আমরা একটা উদাহরণ এভাবে দিতে পারি যে মোটর গাড়ি এবং জ্বালানি তেল। এক্ষেত্রে
শুধুমাত্র জ্বালানি তেলের দাম কমলেই যে মোটর গাড়ির চাহিদা বেড়ে যাবে তা কিন্তু নয়। কারণটি হচ্ছে যে মোটর গাড়ি ক্রয়েরও সামর্থ্য থাকা দরকার এবং মোটর গাড়ির দামও সেক্ষেত্রে হ্রাস পাওয়া দরকার। ফলে দুটো দ্রব্য যেহেতু পারস্পরিকভাবে সম্পর্কিত, যুক্ত দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে, সুতরাং এটির ক্ষেত্রে কিন্তু এই যে চাহিদাটা কিন্তু কি হবে, যুক্ত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা সাধারণত স্থিতিস্থাপক হবে। কারণ এখানে যদি দাম কমে তবে কিন্তু এটা চাহিদা বাড়বে। অর্থাৎ আমরা একটির ক্ষেত্রে যদি বিষয়টা বিবেচনা করি তাহলে, কিন্তু দুটো একসাথে বিবেচনা করলে কিন্তু আর স্থিতিস্থাপক হচ্ছে না, অস্থিতিস্থাপক হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে একই সাথে কিন্তু দুটোর দামই কমতে হবে, তবেই কিন্তু এটার ব্যবহার বাড়বে, আদারওয়াইজ কিন্তু ব্যবহার বাড়বে না। এরপর আসা যাক চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণ। আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম, অর্থাৎ যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা কিছু দ্রব্য আমরা দেখব, সেই দ্রব্যগুলোর স্থিতিস্থাপকতা তোমাদের জানাতে হবে। আমি এখন কিছু ছবি তোমাদের দেখাচ্ছি, সেই ছবিগুলোর ক্ষেত্রে কোন দ্রব্যটির স্থিতিস্থাপকতা কেমন, অর্থাৎ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, সেই বিষয়টি তোমরা কমেন্টের মাধ্যমে খুব অল্প সময়ের মাধ্যমে তোমরা ছবির সিরিয়াল অনুযায়ী দিতে পারো, আবার ছবিতে যা দেখবে সেগুলোর নামের পাশে ব্র্যাকেটে অথবা হাইফেন দিয়েও তোমরা কিন্তু স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক বিষয়টি কিন্তু লিখে দিতে পারো। খুব অল্প সময়ের মধ্যেই যে ছবিগুলো দেখানো হবে সেই ছবিগুলোর ক্ষেত্রে কোন দ্রব্যটির ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক সেটি তোমরা দ্রব্যের পাশে কিংবা ধারাবাহিকভাবে 1 2 3, ওপরের তিনটেই 1 2 3 এবং নিচে দুইটি 4 5 এই সংখ্যা দিয়েও কিন্তু তোমরা স্থিতিস্থাপকতাটা লিখে দিতে পারো। তাহলে আমি ছবিগুলো দেখাচ্ছি। আমি এখানে প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চাল, এরপরে আছে চা, এর পরের ছবিটি আমরা দেখতে পাচ্ছি লবণ, এরপরে আরেকটি ছবি দেখছি এটি হচ্ছে মোটর গাড়ি, এবং সর্বশেষ যে ছবিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ঔষধ। এই যে 5টি পণ্য দেখা যাচ্ছে, এই 5টি পণ্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা কেমন তোমরা একটু কমেন্টের সাথে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা এতক্ষণ যে ক্লাসটি হলো সেই ক্লাসের ক্ষেত্রে এই পণ্যগুলোর স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারছো কিনা সেটি একটু জানার চেষ্টা করার জন্য। আমি কমেন্টগুলো এখানে দেখছি, তোমরা দ্রুত খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু ক্লাস নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস, সুতরাং আমি চাইবো যে এই খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই যে 5টি ছবি দেখা যাচ্ছে এই ছবিগুলোর ক্ষেত্রে স্থিতিস্থাপকতার যে বিষয়গুলো রয়েছে সেটি সংক্ষেপে আমাকে জানানোর চেষ্টা করবো খুব দ্রুত। আমি এর পরের যে আলোচনা রয়েছে অর্থাৎ যোগান, সেই যোগানের ক্ষেত্রে যোগান খুব সংক্ষেপে আমি আলোচনা করব, কিন্তু এখানে এই ছবিগুলোর সম্পর্কে তোমরা দ্রুত একটু কমেন্ট করো যে কোন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতাটি কেমন, অর্থাৎ কোনটি স্থিতিস্থাপক এবং কোনটি অস্থিতিস্থাপক চাহিদা। ইতিমধ্যে একজন কমেন্ট করেছে প্রথম পণ্যের ক্ষেত্রে শুধু অস্থিতিস্থাপক লিখেছো, বাকিগুলো লিখতে হবে, বাকিগুলোর ক্ষেত্রে 5টি পণ্যের ক্ষেত্রে লিখতে হবে, 5টি পণ্যের ক্ষেত্রে লিখতে হবে খুব দ্রুত, কারণ সময় খুব বেশি নেই, অনেক সময় চলে গিয়েছে। হ্যাঁ, আরেকজন দেখছি লিখছো সল্ট, এটি অস্থিতিস্থাপক, এবং আরেকজন সুমাইয়া খাতুন লিখেছে 1 নম্বরটি অস্থিতিস্থাপক। তোমরা একবারে যদি লিখতে পারো তাহলে বেশি ভালো হয়, একটি একটি করে পণ্য লিখলে আসলে ওভাবে বোঝা যাবে না, মানে আমি বুঝতে পারবো কিন্তু পুরো ওভারঅল যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু সব রকমই দেয়া আছে, যে কোন পণ্যটির চাহিদার স্থিতিস্থাপকতা কেমন, সেক্ষেত্রে শুধু একটি নির্ণয় করলে হবে না, আমাদের বাকিগুলো আমাদেরকে নির্ণয় করা জানতে হবে। আমি এই পর্যন্ত যেগুলো পেয়েছি সবগুলোই মোটামুটি সঠিক আছে। প্রথম যেটি দেখলাম চাল, সেটির চাহিদার স্থিতিস্থাপকতা এটি হচ্ছে অস্থিতিস্থাপক, সেটি আমরা জানি, কারণ চাহিদা চালের দাম বাড়লেও কিন্তু আমাদেরকে খেতে হবে, আর কমলেও কিন্তু আমাদেরকে ক্রয় করতেই হবে, ফলে চালের যে চাহিদা সেটির ক্ষেত্রে আমরা কিন্তু অস্থিতিস্থাপক চাহিদা লক্ষ্য করে থাকি।
এরপর অনেকে তোমরা লবণের কথা বলেছো, এটিও অস্থিতিস্থাপক। অবশ্যই এটি একেবারে অতি প্রয়োজনীয় একটা জিনিস, এবং এটির কিন্তু কোনো বিকল্প দ্রব্য কিন্তু নেই, যার কারণে এটির দাম হ্রাস বৃদ্ধি যেটি ঘটুক না কেন, আমাদের কিন্তু এই লবণের ক্ষেত্রে কিন্তু চাহিদার স্থিতিস্থাপকতা, এটা কিন্তু অস্থিতিস্থাপক চাহিদা। হ্যাঁ, একজন লিখেছো মেডিসিন এটি অস্থিতিস্থাপক, অবশ্যই, কারণ জীবন রক্ষাকারী পণ্য হিসাবে ঔষধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে ঔষধের দাম বাড়লেও কিন্তু আমরা এটির চাহিদা হ্রাস করতে পারি না, আমাদেরকে কিন্তু এটা ক্রয় করতে হয়। সুতরাং ঔষধ এটি একটি অস্থিতিস্থাপক চাহিদার দ্রব্য। এরপর আরেকজন সুমাইয়া খাতুন লিখেছে 3 থেকে 5 এগুলো অস্থিতিস্থাপক। এটি 3 অর্থাৎ লবণ এটি 3 নম্বরে আছে, এটি হ্যাঁ অস্থিতিস্থাপক। 5 নম্বরে এটি অস্থিতিস্থাপক। আর মোটর গাড়ি যেটি সেটির ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। ভিন্নতা এই জন্য রয়েছে যে এই মোটর গাড়ি ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে সামর্থ্যের বিষয় ঘটে। আমরা সাধারণত দেখি যে মোটর গাড়ির ক্ষেত্রে যারা ধনী শ্রেণীর মানুষ, তাদের হয়তো একাধিক গাড়ি ইতিমধ্যেই আছে বা রয়েছে, সেক্ষেত্রে মোটর গাড়ির দাম হ্রাস বৃদ্ধি পেলে তাদের মোটর গাড়ির ক্ষেত্রে চাহিদার খুব বেশি পরিবর্তন হয় না। অর্থাৎ ধনী শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এটি হবে, মোটর গাড়ি এটি হবে অস্থিতিস্থাপক। কিন্তু যারা সাধারণ মানুষ, আবার একবারে দরিদ্র শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে, অস্থিতিস্থাপক হবে। কারণ যাদের একদম ক্রয়ের সামর্থ্য নেই মোটর গাড়ি, তাদের ক্ষেত্রে মোটর গাড়ির দাম হ্রাস পেলেই বাকি আর বৃদ্ধি পেলেই বাকি, তাদের ক্ষেত্রে এটি চাহিদা কোনো পরিবর্তন ঘটবে না, যেটি অধিক ধনী শ্রেণীর ক্ষেত্রে ঘটে থাকে। শুধুমাত্র মধ্যবিত্ত শ্রেণী যারা রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু আবার মোটর গাড়ির চাহিদাটা কিন্তু স্থিতিস্থাপক। কারণ সেক্ষেত্রে অনেকেরই এমন আছে যে গাড়ির দাম যদি কিছুটা কমে যায় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে চাহিদা বেড়ে যেতে পারে। ফলে এটি কিন্তু দুই ধরনের হয়, স্থিতিস্থাপক হতে পারে আবার অস্থিতিস্থাপক হতে পারে। সেটি আসলে ভোক্তার ধরন অনুযায়ী সেটি বিবেচনা করতে হবে। এখানে 2 এবং 4 স্থিতিস্থাপক বলেছ, আমি 4 নম্বরটা ব্যাখ্যা করলাম। আর 2 নম্বরের বিষয়টি হ্যাঁ শিমু যেটি লিখেছে যে 2 এবং 4 স্থিতিস্থাপক, তোমার অ্যান্সারও ঠিক আছে। এখানে 2 নাম্বার যেটি রয়েছে চা, এটি কেন স্থিতিস্থাপক? কারণটি হচ্ছে যে এর বিকল্প দ্রব্য কিন্তু আছে। এমন হতে পারে যে কেউ চায়ের দাম বাড়লো, চা না খেয়ে কিন্তু কফি খেতে পারে, ফলে চায়ের যে চাহিদা এটি কিন্তু স্থিতিস্থাপক। অর্থাৎ এটি দাম বাড়লে কিন্তু চাহিদা পরিমাণ কমে যাবে, ফলে এটি যেহেতু এটি বিকল্প দ্রব্য রয়েছে এটি একটি স্থিতিস্থাপক চাহিদা এটি এই দ্রব্যের ক্ষেত্রে। আচ্ছা 3 থেকে 5 বলি নিয়ে 3 থেকে আচ্ছা 2 এবং 4 স্থিতিস্থাপক, ঠিক আছে। আর এর পরিবর্তক আছে, হ্যাঁ। আচ্ছা আমি যেটি বুঝতে পারছি যে মোটামুটি সবাই কিন্তু সঠিক অ্যান্সার করছো, এবং আমার ভালো লাগছে তোমরা এই যে পণ্যের ধরন অনুযায়ী যে তাদের স্থিতিস্থাপকতা এটি তোমরা বুঝতে পারছো, এটি খুব ভালো বিষয়। এটি যদি আমরা সরাসরি ক্লাস তোমাদের সাথে হতো, অর্থাৎ ক্লাসরুমে, তাহলে হয়তো প্রত্যেকের কাছেই হয়তো ইন্ডিভিজুয়ালি এই ফিডব্যাক গুলো নেওয়া সম্ভব হতো। যেহেতু তোমরা দূরে আছো, স্যার আমি এই সবগুলো একসাথে লিখছি, ধন্যবাদ তোমাকে। আমি মোটামুটি কি অ্যান্সার, আচ্ছা আমি এটি পুরোপুরি দেখা যাচ্ছে না, মোটামুটি তোমরা যেগুলো দিয়েছো সেগুলো সবগুলোই মোটামুটি সঠিক অ্যান্সার হয়েছে। আর মোটামুটি আমি যে 5টি পণ্য আছে সেই 5টি পণ্যের ক্ষেত্রেই স্থিতিস্থাপকতার বিষয়টি আমি ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা ইতিমধ্যে হয়তো যারা কমেন্ট করোনি তারা হয়তো বুঝতে পেরেছো। হ্যাঁ, এখানে আশফিকা বিনতে আজিজ সে 5টি লিখেছে, প্রথমটি অস্থিতিস্থাপক, ঠিক আছে, দ্বিতীয়টি স্থিতিস্থাপক, হ্যাঁ ঠিক আছে, তৃতীয়টি অস্থিতিস্থাপক, এটিও ঠিক আছে, চতুর্থ নম্বর স্থিতিস্থাপক, এটিও ঠিকই আছে। আমি যেটি আবার বললাম যে কারো কারো ক্ষেত্রে সেটি অস্থিতিস্থাপক, আর শেষেরটি অস্থিতিস্থাপক। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। এটি তোমার 5টি ঠিক হয়েছে। আমার মনে হয় যে সবাই ঠিকই লিখেছো, কেউ বড় ধরনের কারো মিস্টেক বা ভুল আমি লক্ষ্য করিনি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। এরপরে যে টপিকটি সেটি আমি চলে যাই।
যোগান, আসলে আমরা এত দীর্ঘ সময় কিন্তু চাহিদা নিয়ে কথা বলেছি, কারণ অর্থনীতির সাথে এই যে অভাব এবং দ্রব্যের যে পাওয়ার আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো যেহেতু মৌলিকভাবে একদম প্রাথমিক অর্থনীতির সাথে সম্পৃক্ত, যার কারণে চাহিদা নিয়েই কিন্তু আলোচনাটা বেশি হয়, প্রসঙ্গটা বেশি আসে। তবে চাহিদার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যোগান। এই যোগানের ধারণাটাও আমাদের থাকা দরকার, বা এটিও কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকা দরকার। সুতরাং যোগানটা আসলে কি, খুব সংক্ষেপে আমরা জানার চেষ্টা করব। যোগান হচ্ছে অর্থনীতির যে যোগান বলা হয় যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে, এখানে দুটি বিষয় আছে, একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দাম, এই দুটো বিষয়ের প্রেক্ষিতে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে সেই পরিমাণ দ্রব্য সেটিকে আমরা বলছি দ্রব্যের যোগান। অর্থাৎ নির্দিষ্ট সময় এবং দামের প্রেক্ষিতে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক থাকে সেটি হচ্ছে দ্রব্যের যোগান। এই যে দ্রব্যের যোগান, এই দ্রব্যের যোগানের ক্ষেত্রে আমরা যেমন দ্রব্যের চাহিদার কথা বলেছিলাম, এই চাহিদার ক্ষেত্রে আমরা চাহিদা অপেক্ষকের কথা বলেছি, চাহিদার বিধির কথা বলেছি। একই রকম ভাবে কিন্তু যোগান অপেক্ষক এবং যোগান বিধিও রয়েছে। সেক্ষেত্রে যোগান বিধিটা আমি একটু সংক্ষেপে বলি। যোগান বিধির ক্ষেত্রে আমরা যেটি দেখি যে আসলে যোগান এই বিষয়টি বেশ কিছু বিষয়গুলোর সাথে সম্পৃক্ত, যেটিকে আমরা আবার যোগান অপেক্ষক হিসেবে বলি। যখন যোগানের পরিমাণটুকুকে আমরা অধীন চলক এবং স্বাধীন চলক হিসাবে আমরা এই যোগান যে বিষয়গুলোর সাথে সম্পৃক্ত সেগুলোর সম্পর্কটাকে গাণিতিকভাবে দেখায়, তখন সেটিকে যোগান অপেক্ষক বলছে। এখন কি কি বিষয়ের সঙ্গে যোগানের সম্পর্ক? যোগান দ্রব্যের দামের সাথে সম্পর্কিত, তারপরে উপকরণের দামের সাথে যোগানের সম্পর্ক রয়েছে, তারপরে সেখানে ন্যাচারাল যে বিষয়টি রয়েছে, প্রাকৃতিক বিষয় সেটি রয়েছে, সেখানে কিন্তু ট্যাক্সের বিষয় রয়েছে, সেখানে কিন্তু সময়ের বিষয় রয়েছে। সুতরাং এই সবগুলো বিষয়ের উপরে কিন্তু যোগানের পরিমাণটি নির্ভর করে। তাহলে এই সম্পর্কিত বিষয়গুলোর সাথে যখন আমি যোগানের পরিমাণটিকে গাণিতিকভাবে দেখাতে যাব, তখন সেটিকে আমরা বলি যে এটি হচ্ছে যোগান অপেক্ষক। সেটিকে আমি এভাবে দেখাতে পারি। আমরা যোগানের দ্রব্যের পরিমাণ আমরা সাধারণত কিউ দিয়ে দেখাই। এটিকে আমরা ফাংশন অফ বলছি যে px। এটাকে আমরা কিউ না দেখাই, কারণ আমরা চাহিদার ক্ষেত্রে যেহেতু দেখাই, এখানে সাপ্লাই আমরা দেখাই, সাপ্লাই এক্স দ্রব্যের ক্ষেত্রে। তাহলে এক্স দ্রব্যের সাপ্লাই এটা কার উপর ডিপেন্ড করছে? এক্স দ্রব্যের দাম, এরপর ইনপুট অর্থাৎ উপকরণের দাম, এরপর রয়েছে আমরা বলতে পারি যে ন্যাচারাল যে বিষয়, প্রাকৃতিক যে বিষয়টা রয়েছে সেটির উপরেও কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক যে বিষয়গুলো ন্যাচারাল সেটার উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমরা এটি লিখতে পারি। আর আমরা টাইমের জন্য টি লিখতে পারি, আবার ট্যাক্স এটাও লিখতে পারি। এভাবে আরো অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলোর উপর যখন কি হবে, এই সাপ্লাইয়ের পরিমাণ এক্স দ্রব্যের পরিমাণ নির্ভর করে, তখন সেটিকে আমরা এই নির্ভরশীলতার সম্পর্ককে অপেক্ষক বলছি। আর চাহিদা বিধিটি কি, যোগান বিধিটা কি? এই যে দ্রব্যের দামের সাথে যে যোগানের সম্পর্ক, অর্থাৎ বাকিগুলো অন্যান্য অবস্থা যদি কি হয়, অপরিবর্তিত থাকে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে শুধুমাত্র যোগানের ওই দ্রব্যের দামের সাথে যোগানের পরিবর্তন, দামের পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তন যখন দেখানো হয়, অর্থাৎ এক্ষেত্রে দাম কি হবে, বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, আর দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পাবে। এটি হচ্ছে যোগান বিধি। এখন এই যোগান বিধির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, এইটা আমাদের একটু জানা দরকার। সেটি হচ্ছে যে যোগান বিধি ক্ষেত্রে আমরা সাধারণত যেটি দেখলাম, আমরা যোগান বিধি অনুযায়ী যদি এটিকে আমরা চিত্রের সাহায্যে অর্থাৎ সূচি এই সাহায্যে যদি দেখাই, সেটি চিত্রে উপস্থাপন করলে এরকম হবে যে দ্রব্যের দাম বাড়লে সেটি কি হবে, যোগানের পরিমাণ বাড়বে। এই পাশে আমরা যোগানের পরিমাণ দিতে পারি কিউ, আর এটি হচ্ছে সাপ্লাই, এস সাপ্লাই কার্ভ, এটি হচ্ছে দাম। তাহলে দাম যত বাড়বে কি হবে, যোগানের পরিমাণ তত বাড়বে। আবার দাম যদি কমে আসে তাহলে যোগানের পরিমাণ কিন্তু কমে আসবে, দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে। এটি হচ্ছে যোগান বিধি। কিন্তু এর ব্যতিক্রম কিছু কিছু রয়েছে, সেই ব্যতিক্রমগুলো জানা আমাদের খুব জরুরি। কোন কোন ক্ষেত্রে এইটার ব্যতিক্রম ঘটে? যেমন দামের ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা। যদি দামের ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা দেখা দেয়, তাহলে
বর্তমান সময়ে অর্থাৎ ভবিষ্যতে যদি দামের ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা দেখা দেয়, তাহলে কিন্তু বর্তমানে দাম বাড়লেও কিন্তু অনেক ক্ষেত্রে যোগানের পরিমাণ বাড়তে নাও পারে। সেক্ষেত্রে কিন্তু এমন হতে পারে যে যোগান রেখাটা কিন্তু কি হতে পারে, এরকম ভাবে এইরকম হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখছি যে দাম এই পর্যায়ে যদি দাম এটা থাকে আর চাহিদা যোগানের পরিমাণ যদি এটা থাকে, এমন হতে পারে যে দাম বেড়ে এই পর্যায়ে গিয়েছে কিন্তু যোগানের পরিমাণ কিন্তু কমে গিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে যে সে আশা করছে যে ভবিষ্যতে এই দ্রব্যের দাম আরো বাড়বে, যার কারণে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত দামেও কিন্তু কি হচ্ছে, যোগানের পরিমাণ কমে যাচ্ছে। ফলে এই সময়ের প্রেক্ষিতে যদি দাম আবার বাড়তে থাকে, যদি তার সাথে কি হতে পারে, এই যোগানের পরিমাণ আবার কিন্তু বাড়তে পারে। তাহলে যদি এমন হয় যে ভবিষ্যতে ব্যাপক দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে এই যোগানের যে রেখাটি স্বাভাবিকভাবে যে যোগান রেখাটি অর্থাৎ চাহিদা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত যে যোগান বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত যে যোগান রেখাটি, সেটি কিন্তু আমরা এখানে আর পাচ্ছি না, সেটি এখানে ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে। তারপরে বলা হচ্ছে সীমাবদ্ধ যোগান। কিছু কিছু পণ্য রয়েছে যেগুলো আসলে যোগান আমরা যতই দাম বাড়ুক সেটি কিন্তু দিতে পারে না। যেমন হতে পারে যে মূল্যবান হীরা কোহিনূর, সেটি কিন্তু এক পিসই রয়েছে, সেটি আমাদের যদি দাম অনেক বেড়ে যায় তারপর কিন্তু এটি চাহিদা বাড়ানো সম্ভব নয়। তারপরে টিপু সুলতানের তলোয়ারের কথা বলা হয়েছে। এরকম এমন কিছু পণ্য রয়েছে যেগুলোর সাথে আসলে সীমাবদ্ধ যোগান থাকার কারণে এগুলোর দাম যতই বাড়ুক না কেন এটা যোগান বাড়ানো কিন্তু সম্ভব না। উপকরণের সীমাবদ্ধতা থাকতে পারে, অর্থাৎ যে দ্রব্যগুলো আমরা যে দ্রব্যগুলো যোগান দিচ্ছি সেগুলো উৎপাদনের জন্য যে উপকরণ থাকে সেগুলো যদি সীমাবদ্ধতা থাকে, তাহলে চাইলেও এই উপকরণের সীমাবদ্ধতার কারণে কিন্তু দাম বাড়লেও কি যোগানের পরিমাণ বাড়ানো সম্ভব নয়। ফলে এটিও কিন্তু যোগান যে বৃদ্ধি সেটি ব্যতিক্রমের একটি কারণ। এরপরে রয়েছে মজুরি বৃদ্ধি। আমরা সাধারণত জানি যে মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগানটি বেড়ে যায়, শ্রমের যোগান কি হয়, বাড়ে। মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বাড়ে, এটি কিন্তু প্রাথমিক পর্যায়ে সত্য। কিন্তু আমরা একটি পর্যায়ে লক্ষ্য করি যে যদি মজুরি এভাবে অধিক পরিমাণে বাড়তে থাকে, তাহলে একটি পর্যায়ে গিয়ে শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু শ্রম সরবরাহ করতে চায় না। তারা সেই সময়টা কি করে, মজুরির চাইতে কিন্তু তারা বিশ্রামটাকে অধিক গুরুত্ব দেয়। ফলে শ্রমের যোগানের ক্ষেত্রে যে রেখাটি হবে আমরা সেটি দেখি যে মজুরি বৃদ্ধির সাথে সাথে কিন্তু শ্রমের যোগান রেখাটা ঊর্ধ্বগামী না হয়ে সেটি প্রাথমিক পর্যায়ে এরকম গিয়ে কিন্তু এরকম ব্যাকওয়ার্ড হবে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে এটি মজুরি বৃদ্ধির সাথে সাথে বাড়লেও একটি পর্যায়ে গিয়ে কিন্তু এটি আবার মজুরি বৃদ্ধির সাথে সাথে কিন্তু আবার কমে যাবে। অর্থাৎ শ্রমিকের কাছে ওই পর্যায়টায় গিয়ে কি হবে, তার মজুরির চাইতে কিন্তু তার বিশ্রামটাই বেশি গুরুত্বপূর্ণ হবে। ফলে অধিক মজুরিতেও কিন্তু শ্রম কিন্তু কম যোগান দিতে চাইবে বা শ্রমিক কম শ্রম যোগান দিতে চাইবে। এটিও একটি ব্যতিক্রম, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম যেটি পরবর্তী পর্যায়ে উচ্চতর ক্লাসে আরো বেশি আকারে দেখানো হয়ে থাকে। এরপর হচ্ছে মৌসুমী দ্রব্য। কিছু দ্রব্য রয়েছে এগুলো নির্দিষ্ট মৌসুমেই তৈরি হয়, সেগুলো অন্য মৌসুমে গিয়ে দাম অনেক বেড়ে গেলেও কিন্তু সেগুলো যোগান দেওয়া সম্ভব নয়। যেমন আমের কথা বলতে পারি, এখন যদি আমের কেজি 500 টাকাও বলা হয়, তারপরে কিন্তু এটি সাপ্লাই দেওয়া সম্ভব না। আবার যখন উৎপাদন হচ্ছে তখন কিন্তু দাম কম থাকলেও কিন্তু এটা সাপ্লাই অনেক বেশি থাকে। ফলে এই মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে কিন্তু যোগান বিধি কার্যকর হয় না। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হতে পারে, কারণ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উৎপাদন ব্যাহত হলে কি হয়, দ্রব্যের দাম বাড়লেও কিন্তু সেক্ষেত্রে যোগান বাড়ানো সম্ভব হয় না। এক্ষেত্রে এটিও যোগান বিধির একটি ব্যতিক্রম। পরিবহনের সমস্যার কারণেও দূরবর্তী জায়গায় দ্রব্যের দাম বাড়লেও কিন্তু যোগান বাড়ানো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এবং অর্থনৈতিক দুরবস্থা, বিশেষ করে মন্দাকালীন সময় কিন্তু যোগান বিধি কার্যকর হয় না। তাহলে এগুলোই হচ্ছে মূলত যোগান বিধি ব্যতিক্রম। তোমাদের এই যে দ্বিতীয় যে অধ্যায়টি ভোক্তার আচরণ তত্ত্ব, এইটি মূলত এইখানেই সমাপ্ত হচ্ছে। যদি তোমাদের এই চ্যাপ্টারের সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে ওভারঅল পুরো বিষয় সম্পর্কে, তাহলে এটি নিয়ে আরো আলোচনা হবে। আর এর পরে যতটুকু জিনিস রয়েছে সেটি হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা, যেটি মূলত আমরা চাহিদার স্থিতিস্থাপকতা যদি বুঝে থাকি তাহলে সেটির সাথে একই রকম ভাবে যোগান স্থিতিস্থাপকতা। সুতরাং সেটি আমাদের আলোচনা এই মুহূর্তে দরকার নেই, তবে তোমরা যদি মনে করো তাহলে এটি আলোচনা করা যেতে পারে। সুতরাং আজকে আমি এই যে দ্বিতীয় অধ্যায় সেটির আলোচনা এখানেই শেষ করছি।
পরবর্তী ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবে।